ভালো হয়েছে না? দেখো গাইস, কি সুন্দর একটা ভিউ। দূরে পাহাড়গুলো আসছি, এটা হচ্ছে সমতল আর পাহাড়ের কি বলবো, তো আজকে আমাদের এপিসোড কলকাতা টু দার্জিলিং, স্থান হাওড়া আন্দুল রাজবাড়ি। আর এখন ঘড়িতে বাজে ভোর 3:10। গাড়িগুলো রেডি করা হচ্ছে রাইডিং এর জন্য। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। আমরা যাত্রা শুরু করছি হাওড়া আন্দুল থেকে। সঙ্গে আছি আমি, অয়ন, অক্ষয় আর আমার ক্লিয়ান অনামিকা। আর আমরা হাওড়া আন্দুল থেকে দার্জিলিং যাত্রার উদ্দেশ্যে আজকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে ভোর 3:12। কলকাতা থেকে দার্জিলিং এর আনুমানিক দূরত্ব হলো 650 কিলোমিটার। আর কলকাতা থেকে শিলিগুড়ির আনুমানিক দূরত্ব হচ্ছে 590 কিলোমিটার। আমার এই ভিডিওতে পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, দেখতে থাকো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমরা এখন নিবেদিতা সেতু বালির ব্রিজটা ক্রস করে যাচ্ছি। ডান দিকে নিবেদিতা সেতুর নতুন ব্রিজটি, আর বাঁদিকে আমাদের দক্ষিণেশ্বর টেম্পল, দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। জয় মা দক্ষিণেশ্বর। এটা দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, যেটা আমরা ক্রস করে যাচ্ছি। ডানলপ রোড ডান দিকে। আর এই ডানলপ রোডটা ক্রস করে আমরা লেফট রাইট উইংটা দিয়ে টার্ন নিয়েই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়বো। যে রাস্তাটা পর্যায়গুলি কানেক্টর দিয়ে একটু ঘুরে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দেখতেই পাচ্ছ ভোরের আলো ফুটে উঠেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে NH12। জাস্ট ভিউটা দেখো। হাওড়া টু দার্জিলিং এই ব্লগে আজকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে শিলিগুড়ি পৌঁছানো। শিলিগুড়ি পৌঁছে একটা হোটেল খুঁজে নেওয়া, আর তার পরের দিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দেওয়া। গাইজ, আমরা এখন কৃষ্ণনগর সিটিটা ক্রস করে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 12। আর প্রচুর জ্যাম রয়েছে রাস্তায়। আর প্রচণ্ড জ্যামে একটু আধটু প্রবলেম গাড়ি চালাতে হচ্ছে। দেখা যাক, ফাঁকা রাস্তা পেলে আমরা ট্রেনে দেবো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, গুগল ম্যাপ অনুযায়ী আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে 13 ঘন্টার মতো। তবে গুগল ম্যাপ যাই দেখাক না কেন, তোমাদের এই 13 ঘন্টাটাকে আরও 4 ঘন্টা প্লাস করে 17 ঘন্টা ধরে নেওয়া উচিত। কারণ আমাদের ব্রেক নিতে হবে, গাড়ি নিয়ে যাচ্ছি, দাঁড়াতে হবে। কারণ আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ করার জন্য সময় লাগবে। বা গাড়ি যেতে যেতে যদি আমরা টায়ার্ড হয়ে যাই, যদি টায়ার্ড ফিল করি, তাহলে আমাদের দাঁড়িয়ে কোথাও রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। যদি কখনো কখনো চোখের মাথা জুড়িয়ে যায় বা স্লিপি বোর্ড করি, তখন আমাদের একটু দাঁড়িয়ে যেতে হবে। তো ইন্টারভ্যাল অফ টাইমে আমাদের বিরতি নিতেই হবে। সেই জন্য তোমাকে একটা ক্যালকুলেশন করে নিতে হবে। যদি তোমরা কেউ বাইক নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি বা দার্জিলিং যেতে যাও, তোমাদের একটা ছোট্ট ক্যালকুলেশন করে নিতে হবে। গুগল ম্যাপে যা টাইম দেখাবে তার থেকে তোমাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা অ্যাড করে নিতে হবে। যাই হোক, তো আমরা এই ক্যালকুলেশন করেই নিয়েছি। এই কারণে আমরা অত্যন্ত ভোরবেলায় বেরিয়ে পড়েছি। একদম আর্লি মর্নিং 3:10-15 নাগাদের মধ্যেই আমরা আন্দুল থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা সড়ক পথে কলকাতা থেকে দার্জিলিং যেতে চাও 2 হুইলার্স বা 4 হুইলার্স করে, আমার এই ভিডিওটা তোমাদেরকে অনেকাংশে হেল্প করবে। এই রাস্তায় কফি বানানো হচ্ছে, দেখে নাও। অনামিকা
অক্ষয়, অয়ন, আমরা এখন এখানে একটু কফি বানিয়ে খেয়ে নেবো। গরম জল আর লুজ কফি আমরা ক্যারি করছি। একটু তন্দ্র ভাব লাগছিল, তাই এখানে আমরা নেমে পড়লাম, কোনো অসুবিধা নেই। এই আমাদের কফি রেডি হচ্ছে। ম্যাডাম পুরো দায়িত্ব সহকারে কফি করছে, বলছে আমাদেরকে স্পেশাল কফি খাইয়ে দিয়েই তবে এগোবে সামনে। এক্সিলেন্ট। কেমন হয়েছে কফি? অসাম। তাহলে ক্যারি করাটা কেমন হয়েছে কফি? রেডি হয়ে নিয়ে যাচ্ছি আমি, যাই হোক কফি করে খাবো। কফির কালারটা দেখো, কালারটা দেখি মনে হচ্ছে দারুণ খেতে হবে। বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলতে চাই, তোমরা 100 সিসির উপরে যে কোনো গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারো। সিসি ডাজ নট ম্যাটার। এখানে ধরো 350 সিসি, 650 সিসি বা 220 সিসি গাড়ি হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারো। অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, 100 সিসির উপরে যদি তোমার গাড়ি থাকে, তুমি যে কোনো জায়গায় অনায়াসে যেতে পারো। শুধু মনের জোর চাই, মনের জোর। বহরমপুর মোটামুটি আমরা 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওখানে গিয়ে আমাদের ইচ্ছে আছে ব্রেকফাস্ট করে নেবো। সঙ্গে থাকুন। আমরা বেটুয়া গাওয়ারি ক্রস করে যাচ্ছি, NH12। আর এখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, যার নাম হচ্ছে বাদরপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গোদাবরী শহর। যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে নদিয়া পলাশী। এই জায়গাটার নাম হচ্ছে নদিয়া পলাশী। আর দেখতেই পাচ্ছ বাদিকে পলাশী স্মৃতিসৌধ। তো নদিয়া পলাশী ক্রস করে এগোচ্ছি। তবে একটা কথা বলি, এই কৃষ্ণনগর থেকে নদিয়া পলাশী অব্দি যতদূর গাড়ি চালিয়ে এলাম, রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে। ইন্টারভেল অফ টাইমে মাঝে মাঝেই আমরা জ্যামে পড়ছি। আমরা যে জায়গাটা ঢুকছি বা ক্রস করছি এটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ঢুকে গেছি। মুর্শিদাবাদ রেজিনগর জায়গাটার নাম। রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে, আস্তে আস্তে কভার আপ করে আমরা এগিয়ে যাব। মুর্শিদাবাদ লাগোয়া যত বড় সিটি আর জায়গাগুলো রয়েছে প্রচণ্ড জ্যাম। এখানকার হাইড্রেটগুলোর জ্যাম একদম মাথা যন্ত্রণা ধরিয়ে দেওয়ার মতো। এটা NH12, ন্যাশনাল হাইওয়ে 12। আর আমরা যেটা ক্রস করছি এটা হচ্ছে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ বেলডাঙ্গা। আমার পিছনে যে ধাবাটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ফেরিওয়ালা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। বহরমপুর মেন টাউন ঢোকার আগে এই ধাবাটা পড়বে। বহরমপুর টাউন থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার আগে এই ধাবাটা বাদিকে পড়বে যদি আপনারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে আসেন। আর এখানে আমরা অলরেডি খাবারের অর্ডার প্লেস করে দিয়েছি। ডিম তড়কা 80 টাকা প্লেট নিয়েছে। মিক্সড ভেজিটেবিল 1 প্লেট এখানে 40 টাকা, রিজনেবল প্রাইস। আর রুটি আমরা অর্ডার করেছি, আমরা সবাই 3 পিস করে রুটির অর্ডার দিয়েছি, মানে আমরা 4 জন আছি, 12 পিস রুটি। আর পার পিস রুটি এখানে 5 টাকা করে পড়েছে। আর একটা ডিম টোস্ট আমরা এক্সট্রা পড়েছি, সেটা ডিম টোস্টের দাম পড়বে টোটাল 25 টাকা নিচ্ছে। তো মোটামুটি রিজনেবল প্রাইস এই ধাবার। দেখতেই পাচ্ছ এই ভিউটা, আমাদের NH34 অ্যান্ড NH12 কানেক্টরের ঠিক বাদিকে এই ধাবাটা পড়ে। আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে, তোমরা সব দেখতে পাচ্ছ। এই হচ্ছে ধাবা আমাদের, ফেরিওয়ালা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট।
তো ওরা আমাদের খাবার রেডি করছে, গরম গরম খাবার রেডি করে তবেই এরা পরিবেশন করে। এরা কোনো ঠান্ডা ও বাজে খাবার দেয় না, যেটা আমি দেখলাম। তো অর্ডার দেওয়া মাত্রই এরা দেখলাম রুটি তড়কা সবজি বানানোর প্রসেস করা শুরু করে দিয়েছে। একটু টাইম লাগবে, 20-25 মিনিট আমাদের এখানে হয়তো সময় লাগবে। তারা খাবার তৈরি করে আমাদেরকে দেবে রেডিমেড ফুড। তারপরে আমরা চা খাবো। এখানে 10 টাকা করে বেশ ভালো কোয়ালিটির চা আছে, দুধ চা, বেশ ভালো কোয়ালিটি, দেখেই মনে হলো কালারটা দেখে। স্মেলটা বেশ ভালো চা ছিল। দেখতে থাকুন বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করুন যাতে আরও ভালো ভালো নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। কি লাগবে? লঙ্কা? গরম গরম মিক্স ভেজিটেবল রুটি, দারুণ টেস্ট, ভালো বলেছে। আমি সাজেস্ট করবো এই হোটেলে এসে খাওয়া দাওয়া করুন। শিলিগুড়ি যাওয়ার পথে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। খাওয়া শেষে রেস্তোরাঁর মালিক বাবুদার সঙ্গে সেলফি। এর আগে আমি কলকাতা টু শিলিগুড়ি ও শিলিগুড়ি টু দার্জিলিংয়ের দুটো ভিডিও আপলোড করেছি। তবে আজকে আমার এই ভিডিওটা বানানো কলকাতা থেকে দার্জিলিং পৌঁছবার পুরো প্লেস, পুরো টাইম মার্কিং আর প্লেস জোন, কি প্লেসেস আর টাইম মার্কিংগুলো তোমাদের সামনে তুলে ধরা। তো আমাদের আজকের এই জার্নিকে দুটো পার্টে ভাগ করেছি। ডে 1 আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাবো, সব থেকে টাফ জার্নি এটাই। আর ডে 2 আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে উঠবো। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। আজকে আমাদের প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চালাতে হবে। খুব টাফ জার্নি এটা, আমাদের শরীরে প্রচুর ধকলও পড়বে। তো আজকে আমাদের সময় লাগবে, একটা হিউজ টাইম লেগে যাবে শিলিগুড়ি পৌঁছতে। আর শিলিগুড়ি পৌঁছে একটা হোটেল খুঁজে নিয়ে আজ ওখানে রাতটা স্টে করব। আর কালকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। Guys, now we are crossing Farakka Feeder Canal Bridge.
সবাই দেখতে পাচ্ছ নিচে যেই নদীটা গেছে ওটা ফরাক্কা ফিডার ক্যানেল। বন্ধুরা আমরা এখন আছি সাদিকপুরে, ফরাক্কা থেকে প্রায় 20 কিলোমিটার আগে। একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ টানা ড্রাইভ করেছি, একটু ক্লান্ত লাগছে, আর একটু কফি বানিয়ে আবার খেয়ে নেবো যাতে ঝিমুনি না আসে। এই কারণে আমরা ইন্টারভ্যালের টাইমে কফি বানিয়ে খেয়ে নিচ্ছি। অনামিকা কফি তৈরি করছে, আমরা সবাই আবার একবার করে কফি রাউন্ড করে নিয়ে আবার এগোবো। এই যে সাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ের রাইট সাইড। ওই যে ধান ক্ষেতগুলো রয়েছে যেখানে সর্ষে চাষ হয়েছে, এখান থেকে বাংলাদেশ বর্ডার একদম সামনে। যদি ম্যাপটাকে ভালো করে দেখা যায় যে এখান থেকে 10-12 থেকে বা 20 কিলোমিটার আপ টু পর্যন্ত গেলেই বাংলাদেশ বর্ডার চলে যাওয়া যাবে, যেটা আমাদের গুগল ম্যাপ অন করলে সহজে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা না সাদিকপুর, আর সামনেই ফরাক্কা ব্যারেজ রয়েছে, মানে বোঝাই যাচ্ছে ফরাক্কা ব্যারেজ যেখান থেকে ভাগীরথী বেরিয়েছে। আর একটা পদ্মা, একটা গঙ্গা ভাগীরথী নামে, যেটা আমাদের বেঙ্গল দিয়ে বেরিয়ে গেছে। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি রেলওয়ে ক্রসিং, এটা হচ্ছে বল্লালপুর রেলওয়ে ক্রসিং মুর্শিদাবাদ, যেটা ফরাক্কা ঢোকার প্রায় 10 থেকে 15 মিনিট আগেই জায়গাটি পড়বে। মুর্শিদাবাদ রেলওয়ে ক্রসিং। ফরাক্কা এসে গেছি, সামনে গিয়ে ফরাক্কাতে উঠবো। জাস্ট দেখো ফরাক্কা ব্যারেজটা, এই ফরাক্কা ব্যারেজের বাঁদিকেই গঙ্গা নদী, আর এই ফরাক্কা ব্যারেজ থেকে এই গঙ্গা নদীটি দুটো ভাগে ভাগ হয়ে একটি পদ্মা নামে বাংলাদেশে ঢুকে গেছে, আর একটি ভাগীরথী নামে আমাদের পশ্চিমবঙ্গে গাঙ্গেয় বঙ্গভূমির উপর দিয়ে সোজা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ফরাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ফরাক্কা ব্যারেজ 2245 মিটার দীর্ঘ। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফরাক্কা বাঁধ 2240 মিটার, 7350 ফুট লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি লক গেট রয়েছে। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় রাস্তায় জ্যামের জন্য অলরেডি আমরা 3 থেকে 4 ঘন্টা লেট রান করছি। আমরা মালদা ক্রস করে যাচ্ছি, আর গুগল ম্যাপ অনুযায়ী একটা জিনিস এখানে খেয়াল করছি, বাংলাদেশ বর্ডারটা খুব সামনে সম্ভবত, আর এই হাই রোড থেকে খুব বেশি হলে 10 to 15 কিলোমিটার রেঞ্জের মধ্যেই বাংলাদেশ বর্ডারটা রয়েছে, আমাদের রাইট সাইডে পড়বে। স্ক্রিনে যে টাইমগুলো দেখছো একদমই ঠিক দেখছো, আমার টাইম লাইনটা একদমই কারেক্ট, যেটা যেরকম টাইম হয়েছে যে জায়গায় আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। কোন টাইমে আমি কখন কোন জায়গায় পৌঁছেছি পুরো ব্যাপারটাই তুলে ধরেছি তোমাদেরকে। মালদার গাজল শহরটাকে ক্রস করে যাচ্ছি, গুগল ম্যাপ অনুযায়ী এখানেই গাজল শহরটা অবস্থিত। বাঁদিকে পড়বে আমার লেফট সাইডে গাজল মেন শহরটা, আর ডান দিকে একটা রাস্তা আছে যেটা সরাসরি ওইদিকে বর্ডার পর্যন্ত চলে গেছে, বাংলাদেশ বর্ডার। আর এটা হচ্ছে NH-12 ন্যাশনাল হাইওয়ে, আমরা যেটা দিয়ে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে ইটাহার। অনেকক্ষণ লং ড্রাইভ করেছি আমরা, প্রায় 220 কিলোমিটার টানা গাড়ি চালিয়েছি।
চোখ মুখ ঢুকে গেল, হা হা, ছেলেগুলো কি ক্লান্ত বোধ করছি। তো এটা আরে এখানে একটা চা দোকান দেখতে পেলাম, ওখানে ঢুকবো, চা খেয়ে নেবো। চা খেয়ে আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্ধ্যে নেমে এসেছে আর চারপাশটা কিরকম অন্ধকার হয়ে আসছে দেখতেই পাচ্ছ। এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে রায়গঞ্জ হাই রোড NH12। আর এখান থেকে রায়গঞ্জ বাইপাস রোডটা বেরিয়ে গেছে শিলিগুড়ির দিকে। রায়গঞ্জ বাইপাস রোডটা ধরবো না, অনেকটা রাত হয়ে গেছে এখন। ওটা বাংলাদেশ বর্ডার লাগোয়া শুনশান রাস্তা হওয়ার জন্য এই রাস্তাটা আজকে আমরা অ্যাভয়েড করবো। আমরা যাবো দালখোলা কিষানগঞ্জ রোডটা হয়ে। কিষানগঞ্জ বাইপাস রোডে না ঢুকে সোজা আমরা দালখোলার দিকে বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটাই কিষানগঞ্জের উপর দিয়ে সোজা শিলিগুড়ি অবধি গেছে। আমরা ডালখোলা ক্রস করে যাচ্ছি বন্ধুরা। এই দালখোলা থেকে পূর্ণিয়া মোড় পর্যন্ত পুরো রাস্তাটা হচ্ছে বাংলা বিহার বর্ডার, মানে একদম বর্ডার এরিয়া জুড়ে রাস্তাটা গেছে। কিছুটা পোর্শন বিহার, কিছুটা পোর্শন বাংলা, কিন্তু মেন যে হাই রোডটা আমরা যাচ্ছি NH12, এই যে কানেক্টরটা, এটা কিন্তু বাংলার মধ্যেই পড়েছে। বিহারের পূর্ণিয়া জেলার সঙ্গে এই হাই রোডটা কানেকশন হওয়ার জন্য এই মোড়টার নাম করা হয়েছে পূর্ণিয়া মোড়। আর পূর্ণিয়া মোড়টা অনেকেই জানে না, এটা বাংলার ভিতরেই পড়ে। ডান দিকে ক্রস করে গেলে আমরা শিলিগুড়ি রোডটায় উঠে যাবো। আর বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা বিহারে পূর্ণিয়াতে চলে যাচ্ছে। বলতে পারো একদম বর্ডার এরিয়া, পশ্চিমবঙ্গ ও বিহার একদম সাটোয়া এই হাই রোডটি, যেটা NH12কে NH27 এর সঙ্গে কানেক্ট করেছে। 10 মিনিট থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি সমস্ত বাইকার্সদের এই ভিডিওটাই দেখাতে চেয়েছিলাম যে এই আমাদের কিষানগঞ্জ হাই রোডটা, আমাদের ডালখোলা কিষানগঞ্জ এই হাই রোডটা NH12 যে পার্ট, মানে কতটা ভয়ানক, কতটা বিপজ্জনক। রাস্তাটা তো দেখলে মনে হবে এখানে একটা রাস্তা আছে, কিন্তু এত গাড্ডা এবড়ো খেবড়ো, আর চারদিকে ডাস্ট পার্টিকেলসে ভর্তি। রাস্তা পুরো ভেঙে গেছে, চারদিকে ধুলো, ছোট ছোট বড় নানা রকম বিভিন্ন ধরনের পাথর, স্টোন চিপ, এগুলো রাস্তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে যদি একটু অসাবধান হন তো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আপনাদের একটু অসাবধানতায় মারাত্মক অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে। মানে কতবার আমার গাড়ির চাকাটা স্কিড করেছে আমি বলে বোঝাতে পারবো না। তবে যেহেতু রয়্যাল এনফিল্ড মিটিআর 350 এর ব্যালেন্সটা অত্যাধিক ভালো আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব দুর্দান্ত, তাই কোনো রকম প্রবলেম সেরকমভাবে আগে ফেস করতে হয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় যেরকমভাবে গাড়ির নিচে ছোটো বড়ো স্নোচিপগুলো চলে আসে, মনে হতে পারে যে গাড়ি স্কিড হয়ে যেতে পারে। জানি না, তো আমার একটু চিন্তা হচ্ছিল আমার বাকি 2 সাথীর জন্যে, কিন্তু তারাও ঠিক আছে, একটু আধটু প্রবলেম ছাড়া ঠিকঠাকই বেরিয়ে এসছে বা পার করে যাচ্ছে। এখনও অবধি কিছুটা অফরোডিং রয়েছে গুগল ম্যাপ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি। যতক্ষণ আমরা কিষানগঞ্জ ওভারব্রিজটা অবধি এসে পৌঁছেছি। আমরা কেন দালখোলা কিষানগঞ্জ রাস্তাটা চুজ করলাম, যখন আমরা রায়গঞ্জে পৌঁছলাম তখন অলরেডি সন্ধ্যে 7টা হয়ে গেছে। আমরা বাইপাস রাস্তাটা ধরলাম, ওটা খুব নির্জন রাস্তা, খুব একটা গাড়ি ঘোড়া থাকে না, আর বাংলাদেশ বর্ডার ঘেঁষে রাস্তাটা গেছে। জানি না এই রাস্তাটা কতটা সেফ হবে আমাদের জন্য রাতের বেলায় যাওয়াটা। আর যেহেতু এটা হাই রোড, ন্যাশনাল হাইওয়ে, তো আমরা জানি এখানে সবসময় গাড়ি ঘোড়াতে চলবে, কোনো দোকানপাটও পেয়ে যাবো একটা নির্দিষ্ট ইন্টারভাল অফ টাইম গ্যাপের মধ্যে। তো এই জন্য এই রাস্তাটা আমরা সিলেকশন করি যাওয়ার জন্য, কিন্তু ভাবতে পারিনি এতটা চরম খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমার ডালখোলাটা ক্রস করলেই তোমার এই বাজে রাস্তাটা শুরু হয়ে যাবে। তার আগে একটু আধটু ঝলক তোমাদের দেখাবে, খারাপ রাস্তার একটু ট্রেলার দেখে নেবে দালখোলা পৌঁছাবার আগে, কিন্তু তারপর থেকে পুরো মুভিটা দেখতে পাবে এখান থেকে কিষানগঞ্জ ব্রিজ ওঠা পর্যন্ত। এটা কিষানগঞ্জ ফ্লাইওভার, কিষানগঞ্জ পৌঁছে গেছি আমরা। আমরা এখন যে মোড়টা ক্রস করছি এটা হচ্ছে বাগডোগরা মোড়। কোন দিকে দেখাচ্ছে? আমরা চলে এসেছি শিলিগুড়ি ঢুকছি, আর এটা থেকে ডান দিলে আমরা শিলিগুড়ি মেন সিটি ক্রসিংটা ঢুকে পড়বো।
ঘন্টা গাড়ি চালানোর পর 2 ঘন্টা গাড়ি চালানোর পর যা গাড়ি দেখা যাচ্ছে। ভোর 3:30 বেরিয়েছি, 3:10 এই 3:30 তুমি ধরে নাও ভোরবেলায় বেরিয়েছি। আর এখানে পৌঁছে 10:20 নাগাদ আমরা শিলিগুড়িতে ঢুকেছি। আর হোটেল পেতে পেতে ঘড়িতে এখন 9:30। আজকে আমাদের ট্রিপের ডে 2, আর আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সান শিলিগুড়ি। এখন আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি এবং রোডটা ক্রস করে আমরা দার্জিলিং মোড় থেকে সোজা ঢুকে পড়বো। আর আজকে আমরা দার্জিলিং ওঠার জন্য রোহিনী বাইপাস যে রোডটা আছে ওইটা চুজ করবো। রোহিনী রোড ধরে আমরা কার্সিয়াং হয়ে দার্জিলিং পৌঁছবো। সত্যি কথা বলতে আজকে আমরা রাস্তাটায় যাব শুধু নেচার ভিউটাকে উপভোগ করতে করতে, জাস্ট অসাম। তবে বুঝতে পারছি ওয়েদারটাও একটু একটু করে চেঞ্জ হচ্ছে। শিলিগুড়ির যে প্রচণ্ড কাঠফাটা রোদ গরম এই শীতকালে, আর এই জায়গাটা আসার পরে একটু ওই ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেল, হালকা হালকা শীত শীত করছে। আর দূরে আমাদের দার্জিলিং পাহাড় উঁকি মারছে, ওই দূরে দার্জিলিং পাহাড় দেখা যাচ্ছে। কি ভিউ এখান থেকে, না দেখলে বোঝাই যাবে না কি ভিউ, নাইস ভিউ, নাইস। আর সোজা আমাদের রংটং রোডটা চলে গেছে, যেটা কার্সিয়াংয়ে গিয়ে মিলিত হচ্ছে। এই যে বাদিকে আমরা দেখে যাচ্ছি, ভিউটা দেখো রাস্তার, উফ অসাম অসাম। বাঁদিকে এখানে একটা রাস্তা যাচ্ছে যেটা মিরিকের দিকে চলে যাচ্ছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। একটু সামনে গেলেই আমরা দার্জিলিংয়ের পাহাড়ে উঠে পড়বো। সত্যি আমরা এবারে পাহাড়ে উঠবো। আর যেই জায়গাটায় আমরা জাস্ট এখন উঠতে চলেছি, এটা হচ্ছে সমতল আর পাহাড়ের, এখানে পাহাড় আর সমতল একসঙ্গে এসে মিশেছে। অক্ষয় আর ওয়ানকে আগে করে দিলাম আমরা, তাই তো গাইড করে তো নিয়ে যেতে হবে। ওয়েলকাম টু দার্জিলিং। ওয়া, এখান থেকে দার্জিলিং ভয়েস দিয়ে দিল, আর কি বলবো। কোনো চেকিংয়ের ব্যাপার আছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে টোল ব্যাপার আছে। বাহ, সামনের ভিউটা দেখো। রাস্তার কথা পরে আমি ফিডব্যাক দিচ্ছি, এয়ারপিন ব্যান্ড রোডগুলো কিরকম, আর ঢাল বা কিরকম আপ অ্যান্ড ডাউন, তো দেখো। আর এরকম জঙ্গল আর ঘন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করো, তবে একটা নির্দিষ্ট লেন মেনটেন করে যেও। কার্সিয়াং, এটা হচ্ছে কার্সিয়াং শহর, নট দার্জিলিং। চলো চলো চলো।
এই যে টয় ট্রেন রেল লাইন চলে এসছে কার্সিয়াংয়ে এসে টয় ট্রেনটা আমাদের টয় ট্রেন লাইনটা আমাদের সঙ্গে জুড়লো জাস্ট দেখো ভাই কি সুন্দর ভিডিও ভিডিও হুম